বকখালির সৌন্দর্য যে শুধু সমুদ্রেই সীমাবদ্ধ তা কিন্তু নয়। এখানে রয়েছে বেশ কিছু অপূর্ব স্থান যা প্রকৃতির নিজস্ব আঁচলে বাঁধা। সকালবেলায় বকখালি বিচে একটা সুন্দর মুহূর্ত কাটিয়ে এবং বনশ্রী রেস্টুরেন্টে লাঞ্চ সেরে বিকেলটা আরেকটু রোমাঞ্চকর করার জন্য আমরা বেরিয়ে পড়লাম স্থানীয় কিছু দর্শনীয় স্থানের সন্ধান। তাহলে আজকের গল্প শুরু করা যাক বকখালি বাস স্ট্যান্ড থেকে। গুড আফটারনুন সবাইকে, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ট্রাভেল উইথ অহনা অভিক। আজকে আমাদের বকখালির 4th এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাই এবং আজকে রথযাত্রা, সকলকে আবার রথযাত্রার শুভেচ্ছা জানাচ্ছি। শুনলাম এখানে রথ টানা হয়, তো সেটাও আমরা দেখবো আজকের এই এপিসোডে। কিন্তু তার আগে আমরা যাব এখন বকখালির সাইট সিন করতে। টোটো অলরেডি চলে এসেছে, আমরা খেয়ে দিয়ে একদম ফুল এনার্জি নিয়ে আবার তৈরি সাইট সিন করতে যাওয়ার জন্য। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক। আমরা সবার আগে যাচ্ছি হেনরি আইল্যান্ডে। এখান থেকে মোটামুটি 10-15 মিনিট ডিস্টেন্স। কিন্তু যাওয়ার পথে যে রথটা এখানে বকখালিতে টানা হবে সেই রথটা দেখে নিন, আমরা নিজেরাও দেখবো, আপনাদের দেখাচ্ছি। এই হচ্ছে রথটা। রথযাত্রার প্রস্তুতি শুরু হয়ে গেছে, আর কিছুক্ষণের মধ্যে রথ বেরিয়ে পড়বে রাস্তায়। আমরাও প্রণাম সেরে এগিয়ে গেলাম হেনরি আইল্যান্ডের দিকে। এই রথটা এই যেখান থেকে দেখলেন, মানে এটা হেনরি আইল্যান্ড যাওয়ার পথেই পড়লো। মানে আমরা বাস স্ট্যান্ড থেকে একটা শর্টকাট নিয়ে হেনরি আইল্যান্ড দিকে যাচ্ছি। তো এই যাওয়ার পথে রথটা এখান থেকে শুরু হবে, যাবে চৌমাথা অবধি। চৌমাথা বলতে ওই ফ্রেজারগঞ্জ থেকে আসার পথে একটা চৌমাথা মতো পড়ে। যা যদি পসিবল হয় হেনরি আইল্যান্ড থেকে ফেরার সময় যদি দেখা থাকে, মানে দেখতে পাই, তাহলে আপনাদেরকেও দেখাবো আর নিজেরাও দেখবো। সব কিছু ডিপেন্ড করছে টাইমিংয়ের উপরে। আমাদের ইচ্ছা আছে হেনরি আইল্যান্ডের সাথে সাথে ফ্রেজারগঞ্জ আর এখানে কি একটা ইকো পার্ক আছে। যদি সব কিছু টাইম ঠিকঠাক ম্যানেজ করতে পারি, এগুলো সব কিছু কভার করবো আর রথটাও দেখবো। আমাদের সত্যি বাকেট লিস্টে এই রথটা ছিল না, মানে ঘোরার বাকেট লিস্টে। এটা অ্যাড হয়েছে খুব তাড়াতাড়ি করে। যদি হয়ে যায় আমাদের খুবই ভালো হবে। এখান থেকে তো বলছি কি 10-15 মিনিট লাগবে আমাদের হেনরি আইল্যান্ড যেতে। এখন বাজে 3:55, 4:30 থেকে রথ টানা শুরু হবে। আর আমাদের টোটো যে করছে শুভদা, ও ট্রাই করছে, বলছে আপনাদেরকে দেখিয়ে ছাড়বোই আমরা। তো শুভদা আর আমাদের সবার যুক্ত প্রচেষ্টায় যদি হয়ে যায় রথ টানাটা। টোটোটা আমাদের পুরোটা সাইট সিন করাতে মোটামুটি 200 টাকা নিচ্ছে। আর এটা কিন্তু সিজন অনুযায়ী হয়তো আপ ডাউন করবে। তো আমি শুভদার নাম্বারটা আমি আমার এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো। আপনারা যদি আসেন শুভদাকে ফোন করে নিলে শুভদা কিন্তু সাইট সিন থেকে শুরু করে টুকটাক গণনাগণি সব কিছু করে দিতে পারবে। প্রকৃতির এই অবারিত সৌন্দর্যের মধ্যে দিয়ে এগিয়ে চলেছি, যেন প্রতিটি মুহূর্ত আমাদের হৃদয়ে এক সুমধুর ছাপ ফেলে যাচ্ছে। টোটোতে চেপে ভাঙাচোরা পথ পেরিয়ে আমরা পৌঁছালাম হেনরি আইল্যান্ডের এন্ট্রি গেট। এই হেনরি আইল্যান্ড যাওয়ার রাস্তায় কিন্তু এখন একটু কাজ হচ্ছে বলে রাস্তাটা বেশ অফ রোড। 2 দিন আগে পর্যন্ত বন্ধ ছিল শুনছিলাম, দাদা বলছেন। তো আজকের মনে হয় খুলে দিয়েছে। এখানে ওয়েস্ট বেঙ্গল যে ফিশারিজ ডিপার্টমেন্ট আছে তার আন্ডারে এখানে কিন্তু সব ফিশারিজ মাছ চাষ হচ্ছে। আর এখানে গেস্ট হাউসও আছে ওয়েস্ট বেঙ্গল ফিশারিজের আন্ডারে, কিছু রিসোর্টও আছে। আমি দেখাচ্ছি, যদি যাওয়ার পথে পরে আমি দেখিয়ে দেবো আপনাদেরকে রিসোর্টগুলো। ওর বুকিং লিঙ্কটাও আমি এই ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দেবো আপনাদের সুবিধার জন্য। পুরো যাচ্ছে যদি ইয়ে থাকতো তাহলে এখানে ওয়াচ টাওয়ার তোলা যাবে। ওয়াচ টাওয়ারে যেটা আছে ওটা না তাহলে আমাদের 10 টাকা করে পার হেড নিল এন্ট্রি ফি। আর টোটোর জন্য 10 টাকা, টোটাল 50 টাকা নিলে। টোটাল পার্কিং চার্জ অ্যাকচুয়ালি এটা। এই রিসোর্টগুলোর কথা বলছিলাম যেটা ওয়েস্ট বেঙ্গল ফিশারিজ গভর্নমেন্টের আন্ডারে। এগুলো সব এখানে মাছ চাষ হয়, মানে এগুলো সব অ্যাকচুয়ালি ওয়েস্ট বেঙ্গল ফিশারিজ ডিপার্টমেন্টের আন্ডারে। এগুলো সব গভর্নমেন্ট আমাদের আন্ডারে মাছ চাষ হয় এখানে। এইখানেই আমাদের টোটো পার্ক করতে হবে, তাই তো? এখান থেকে হেঁটে যেতে হবে ব্যাস। টোটো পার্ক এইখানে রাস্তা আছে, জঙ্গলের মাঝখান দিয়ে হাঁটতে হাঁটতে। পুরো চারদিকে ঘন জঙ্গল, এগুলো সব ম্যানগ্রোভ জঙ্গল। এগুলো
ম্যানগ্রোভ গাছ, তার মাঝখান দিয়ে রাস্তা করা আছে, আর যেতে হবে হেনরি যে বিচটা আছে, আইল্যান্ডটা আছে, ওখানে যাওয়ার জন্য। যাওয়ার পথেই এখানে একটা রেস্ট্রিকশান দেওয়া আছে, যে এখানে বলে দেওয়া আছে ক্লিয়ারলি যে কোনোভাবে সমুদ্রে যেন কেউ না নামে। চোরা বালি আর চোরা স্রোত আছে, যার জন্য প্রবলেম হতে পারে বা কোনো কিছু বিপদ আসতে পারে, সেই কারণে এখানে নামা বারণ, মানে এই হেনরি আইল্যান্ডের বিচে নামা বারণ। তো আমরাও নামবো না, আমরা যেটা বলেছে সেটা রেসপেক্ট করেই আমরা নামবো না, জাস্ট বিচটা চারদিকে ঘুরে দেখে বিউটি এনজয় করে চলে আসবো, আপনাদেরকেও দেখাবো। হেনরি আইল্যান্ডের প্রকৃতি এতটাই মনোরম যে এখানে পা দিয়েই মনে হবে আপনি যেন অন্য এক জগতে প্রবেশ করেছেন। আইল্যান্ডের চারপাশ ঘিরে রয়েছে ঘন ম্যানগ্রোভ বন, যেন প্রকৃতির এক বিশেষ সুরক্ষা বলয় তৈরি করেছে। চারপাশের এই শান্ত সবুজ পরিবেশে যেন একটা অদ্ভুত মায়া ছড়িয়ে রয়েছে। আইল্যান্ডে ঢোকার মুখেই গাছের পাতা এবং শাখা প্রশাখা মিলে খুব সুন্দর একটি প্রাকৃতিক গেট সৃষ্টি করেছে। সুন্দর আর্চ করা আছে সেলফি জোনের মতো। এবার ওই পারে গেলেই অসাধারণ সমুদ্র, অলরেডি দেখতে পাচ্ছি একটু একটু সমুদ্র। হেনরি আইল্যান্ড পৌঁছে মনে হলো যেন কোনো এক স্বপ্নময় পরিবেশে প্রবেশ করলাম। আকাশটা ঝকঝকে নীল, যেন মস্ত এক নীলচে ঝলমলে চাদর মেলে দেওয়া হয়েছে। এই সুন্দর হেনরি আইল্যান্ডটা এর নামকরণটা একটা ব্রিটিশ এক্সপ্লোরারের কাছ থেকে নেওয়া হয়েছে, যিনি 19 শতকে এই জায়গায় এসেছিলেন, এবং সেখান থেকেই এই আইল্যান্ডের নাম হচ্ছে হেনরি আইল্যান্ড। এই আইল্যান্ডের প্রধান আকর্ষণ হলো হোয়াইট স্যান্ড বিচ। এটাকে ভার্জিন বিচও বলে। মোলায়েম বালির স্পর্শ যেন পায়ের নিচে নরম তুলোর মতো, ঠিক যেমন একটি মৃদু সুরের ছোঁয়া। সাগরের ঢেউয়ের গর্জন যেন সেই সুরের ছন্দ, আর তাজা বাতাস ও ম্যানগ্রোভ জঙ্গলের অপরূপ সৌন্দর্য সেই সুরের মেলোডি। বালির উপরে ছোট ছোট লাল কাঁকড়ার দল এমন খেলে বেড়াচ্ছে যেন তারা এই দ্বীপেরই ছোট্ট খেলোয়াড়। প্রচুর লাল কাঁকড়া আছে। যদিও বা লাল কাঁকড়া জানি আমি, কাছে গেলে ওরা গর্তের মুখেই ঢুকে যাবে, মানে ওরা অলরেডি গর্তের মুখেই থাকে, কেউ আসার আগেই পটাক করে ঢুকে যায় গর্তের মধ্যে। প্রচুর লাল কাঁকড়া দেখা যাচ্ছে, আমি যাওয়ার চেষ্টা করছি, দেখি ভালো লাগছে। এই সামনে আমার গর্তের মুখে দাঁড়িয়ে আছে, শুধু আমার কাছে যাওয়ার অপেক্ষায় ঢুকে গেল, পাট করে ঢুকে গেল। ওইদিকেও দেখো প্রচুর লাল কাঁকড়া, প্রচুর। এই হেনরি আইল্যান্ডের সব থেকে প্রধান আকর্ষণ হলো এই সাদা বিচ আর তার সাথে এই লাল কাঁকড়া। অসাধারণ লাগছে হেনরি আইল্যান্ডে সময়টা কাটাতে। এত সুন্দর হাওয়া, বলে বোঝানো যাবে না কত ভালো লাগছে, শুধু অনুভব করতে হবে। এমন নিরিবিলি পরিবেশে বসে থাকলে মনে হয় যেন সময় থেমে গেছে। লাল কাঁকড়া, সাদা বালি আর নীল সমুদ্র মিলিয়ে হেনরি আইল্যান্ডের এই বিকেলটা আমাদের স্মৃতির পাতায় চিরকাল রয়ে যাবে। এই সুন্দর বিচে অনেকক্ষণ সময় কাটিয়ে এবার আমরা এগিয়ে চলছি টোটোর দিকে, আমাদের নেক্সট ডেস্টিনেশন দেখার জন্য। এখানে যাওয়ার পথে একটা ওয়াচ টাওয়ার আছে, এই ওয়াচ টাওয়ার থেকে একটু উপরে উঠে আপনারা চাইলে চারদিকের একটা ভিউ নিতে পারেন। যদিও আমরা এখান থেকে এখন বেরিয়ে যাচ্ছি, এখান থেকে যাব এখন বেনফিশ বলে না, বেনফিশ হচ্ছে একটা ফিশারি ঘাট, মাছের ঘাট একটা, মানে মৎস্য বন্দর। আচ্ছা, মৎস্য বন্দর। ওখান থেকেও ওই জম্মুদ্বীপ যাওয়ারও পাওয়া যায়, নৌকা টৌকা পাওয়া যায়, লঞ্চ পাওয়া যায়। যদিও বা এখন চান্স কম জম্মুদ্বীপ যাওয়ার লঞ্চ, তাও একবার গিয়ে দেখবো কী কন্ডিশন আর কত কী খরচা পড়ে না পড়ে। ওখানে গিয়ে আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি, যদি কোনো এখানে এসে জম্মুদ্বীপ আসার প্ল্যান করেন সুবিধা হবে। জম্মুদ্বীপ হচ্ছে ওই আমাদের বঙ্গোপসাগর আর হুগলি নদীর মাঝখানে, মানে মোহনায়, ঠিক মোহনায় একটা ইন্ডিপেন্ডেন্ট আইল্যান্ড। ওই আইল্যান্ডে অনেকে এখানে এসে ঘুরতে যায় লঞ্চে করে, কিন্তু ওখানে লোকজন কেউ থাকে না, মানে জনবসতিহীন একটা আইল্যান্ড ওটা, এই জম্মুদ্বীপটা। কিন্তু আমাদের বাকেট লিস্টে ছিল না জম্মুদ্বীপ যাওয়াটা, কারণ এই সময় একটু ঝড় বৃষ্টি যে কোনো সময় ঝড় উঠে যাচ্ছে, বৃষ্টি পড়ে যাচ্ছে, তো যাওয়াটা সেফ নয় বলে আমরা মনে করলাম, তাই জন্য আমরা এবারের প্ল্যানে জম্মুদ্বীপটা রাখিনি। গ্রামের রাস্তা ভেতরের গ্রামের রাস্তা ছেড়ে আমরা আবার মেন রোডে উঠে গেলাম।
যে আমরা বকখালি বিচের দিকেই যাচ্ছি, কিন্তু তার আগে বকখালি বিচ যাওয়ার আগে আমরা ঢুকে যাব বেনফিশে যাওয়ার জন্য। এখানে টিকিট পড়লো পার হেড 5 টাকা করে, আর যে টোটোতে এসেছি টোটোর জন্য পড়লো 10 টাকা। টোটাল আমাদের হয়েছে 30 টাকা। আমরা এসে গেছি বেনফিশ। এখানে মাছ টাছের অলরেডি ঢোকার সাথে সাথে গন্ধ, মাছের গন্ধ। মাঝারি লঞ্চটা কি বলছে? মিনিমাম 25 জন। মিনিমাম 25 জন হতে হবে, আর বড় লঞ্চের জন্য 35 জন হতে হবে। কখন কখন ছাড়েন আপনারা? হ্যাঁ, টাইমে ছাড়ে না তো, লোকালে যায়। লোক নেই, মানে যদি একজন কেউ 25 জন নিয়ে চলে আসে তারা ভেতর চলে যেতে পারবে, আর না হলে ওয়েট করতে হবে। হয়তো রিজার্ভও নিতে পারে, 5 জনে 25 জন ভাড়া দিতে পারে। 25 জনের ভাড়া, মানে 150 টাকা করে 25 জনের যে ভাড়াটা আছে সেটা দিতে হবে। যা আছে 25 জন মিনিমাম, আর যদি বড় লঞ্চ তাহলে সেখানে 35 জন মিনিমাম হতে হবে। সেখানে মোটামুটি একটু কম সম এখন হবে, কারণ এখন তো লোক কম হচ্ছে। আচ্ছা, এখন মোটামুটি মিনিমাম 2500 টাকা দিলে মাঝারি লঞ্চটা পাবে। মাঝারি লঞ্চ 2500 টাকা দিলে হয়ে যাবে। আমি নাম্বারটা এখানে দিয়ে বলে রাখছি, তাও 9732975218 অথবা 9735311717 এই নাম্বারে ফোন করে নিতে পারেন। এই দাদার নাম্বার আছে, আগে থেকে বুক করলে চলে আসতে পারবেন। আর কতক্ষণ লাগে মোটামুটি ঘুরতে? 2 ঘন্টার মতো মোট। ঘুরিয়ে 2 ঘন্টা লাগে। এই ওয়েদারে যাওয়া কি সেফ? হ্যাঁ, এখন এমন কিছু হয় না, এখন তো 7-8 খানা লঞ্চটা আজকে গেছে। ঠিক আছে, তো শুনলেনি সব কিছু। মোটামুটি 2500 টাকা দিলে অফ সিজনে, অথবা পার হেড 150 টাকা দিয়ে 25 জন মিলে গিয়ে একটা লঞ্চ আপনারা ভাড়া করে যেতে পারবেন। এখন বিকেলবেলা বলে ছোট ছোট নৌকাগুলো মাছ নিয়ে সব ফিরেছে। সকালের দিকে বড় বড় লঞ্চ আসে মাছ নিয়ে। এখানে অনেক বড় বড় লঞ্চ সব সাজানো আছে, চারদিকে সাজানো আছে। এখন ছোট নৌকাগুলো ফিরছে, মাছও আছে, অল্প অল্প কিছু মাছ আছে। মেবি হয়তো এই মাছগুলোই ওই আমাদের বকখালি বিচের যে কালকের আগের দিনের ভিডিওতে দেখিয়েছিলাম, খেয়েছিলাম, মেবি হয়তো এগুলোই বেরিয়ে যায়। ভালো লাগছে জম্বুদ্বীপ যাওয়ার যদি প্ল্যান করেন। আমি তো ভিডিওতে নাম্বারটা বলেই দিলাম। আপনাদের জন্য আমি একটা কাজ করবো, সব থেকে বেস্ট হয় মনে হয়, আমি ভিডিও ডেসক্রিপশানে নাম্বারটা দিয়েও দেবো, দাদার নাম্বারটা, যেখানে আপনারা চাইলে জম্বুদ্বীপ যাওয়ার লঞ্চ বুক করতে পারবেন। দেখি পরের বারে যদি এরপরে কোনোদিন আসি তাহলে এই জম্বুদ্বীপ তাহলে একটা প্ল্যান করলে এই লঞ্চটা ভাড়া করে যাওয়াই যায়। এই গাছের ফল আমি জানতাম না। হ্যাঁ, কি সুন্দর সুন্দর ফল। আমি ফার্স্ট টাইম দেখলাম, এত জায়গায় ম্যানগ্রোভ দেখেছি। সব থেকে ছোট প্যাসেঞ্জার এতক্ষণ ঘুমাচ্ছিল, ঘুম থেকে উঠে জল খেতে ব্যস্ত। যাই হোক, বেনফিশের ওই মাছের গন্ধে হয়তো ঘুম ভেঙে গেছে। যাই হোক, এবারে বেনফিশ থেকে আমরা বেরিয়ে যাচ্ছি। এখন যাচ্ছি আমরা ফ্রেজারগঞ্জ বিচ। ওইদিকে যাচ্ছি, এখান থেকে বেশিক্ষণ নয়। দাদা বললেন যে ওই 5-7 মিনিট লাগবে। সিমেন্টের ঢালাই রাস্তা, এটাকে বাইপাস রাস্তাই বলছে দাদা। যাই হোক, এখান থেকে ওই কাছেই, অসুবিধা নেই। এখন বাজে 5:35, ওই বেশিক্ষণ নয়। আশা করছি সব কিছু কমপ্লিট করে রথযাত্রাটাও দেখা হয়ে যাবে। রথযাত্রা মানে শুরু হয়ে গেছে, তাই না? ওই ফ্রেজারগঞ্জ থেকে তার রথযাত্রাটা দেখে নিতে পারবো, ভালোই হবে, রথযাত্রা দেখা হয়ে যাবে। আমরা কি লাকি, হ্যাঁ, সব কিছু পেয়ে যাচ্ছি গো। বীজ পেয়ে গেছি, পূর্ণিমা তিথিতে এসে বীজ পেয়ে গেছি, রথের সময় এসে আমরা রথের মেলা দেখতে পেয়ে যাচ্ছি। সাব্বাস, অজান্তেই ভালো প্ল্যান করে ফেলেছি আমরা। হ্যাঁ, আমরা ভাবছি লটারির টিকিট করবো বাড়ি গিয়ে, এবারে তাহলে একটা কিছু লটারি মোটারি লেগে যায়। চলে এসেছি ফ্রেজারগঞ্জ সি বিচে। ঢুকেই যেটা চোখে পড়লো সেটা হচ্ছে গঙ্গা মায়ের মন্দির। এই ডান হাতে গঙ্গা মায়ের মন্দির রেখে আমরা আরেকটু এগিয়ে গেলেই এখানে হচ্ছে ফ্রেজার সাহেবের বাড়ি ছিল, যেটা এখন
ধ্বংসাবশেষে আছে। প্রাচীন কিছু ইতিহাসের কারণে ফ্রেজারগঞ্জ এলাকাটি জনপ্রিয়। লর্ড ফ্রেজার একজন ব্রিটিশ অফিসিয়াল এই এলাকায় বসবাস করতেন। জায়গাটি দেখে তিনি এতটাই মুগ্ধ হয়েছিলেন যে তিনি এটি তৈরি করার সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু সমুদ্রের কারণে তিনি যে নির্মাণ করেছিলেন তা কখনোই সম্পূর্ণ হয়নি। এই ফ্রেজারগঞ্জে বেশ কিছু উইন্ড টারবাইন আছে, যেটা WREDA দ্বারা নির্মিত হয়েছিল বায়ুশক্তি উৎপাদন করার জন্য। কিন্তু অনেক ঝড় আর প্রাকৃতিক বিপর্যয়ের কারণে বেশ কিছু এই টারবাইনগুলোর ব্লেড ভেঙে যায়, যার ফলে এই এই উইন্ড টারবাইন যে প্রজেক্টটা এখন বন্ধ আছে, এখন কোনোভাবেই এইগুলো কাজ করছে না। সূর্য ধীরে ধীরে পশ্চিম আকাশে নেমে যাচ্ছে এবং তার সাথে আকাশের রং বদলে গিয়ে কখনো কমলা বা কখনো গোলাপি। সব মিলিয়ে প্রকৃতি তার সৌন্দর্যের পূর্ণতা প্রকাশ করেছে। ফ্রেজারগঞ্জ এসে এই সূর্যাস্ত দেখে মনে হলো প্রকৃতির হাতে আঁকা এক জীবন্ত ছবি। সমুদ্রের ঢেউগুলি তখন একটু শান্ত, যেন তারাও সূর্যকে বিদায় জানাতে প্রস্তুত। যে কোনো প্রাকৃতিক দুর্যোগ থেকে গ্রামবাসীদের রক্ষা করতে বিচ এরিয়াটি এখন আন্ডার কনস্ট্রাকশন। তা সত্ত্বেও এই পড়ন্ত বিকেলবেলায় এখানে বসে ঠান্ডা বাতাসের সাথে সাথে এই সুন্দর সূর্যাস্ত দেখার মজাই আলাদা। এখান থেকে বেরোনোর অ্যাকচুয়ালি একদমই ইচ্ছা করছে না, 1%ও ইচ্ছা করছে না। শুধু ওই হ্রদ দেখতে যাওয়ার মানে একটা যেহেতু ইচ্ছা আছে, দেখার একটা প্ল্যান হয়েছে, শুধুমাত্র ওই কারণেই বেরিয়ে যাবো এখান থেকে। অসম্ভব সুন্দর, কিন্তু এখানে মনে হয় না স্নান করা যায় বলে। এখানে পুরো কাদামাটি দেখা যাচ্ছে সামনে। এই বিচে স্নান করা যায় না, ওই স্নান করার জন্য একমাত্র এই বকখালি বিচটাই আছে। আর মোস্ট প্রবাবলি যেটা কালকে দেখলাম, কি যেন বিচটার নাম ছিল, কার্গিল বিচ। কার্গিল বিচে মনে হয় স্নান টান করা যায়। এইখানে একটা আশ্রম আছে, সেই আশ্রমের রথযাত্রা চলছে। চলুন তাহলে দেখে আসি কেমন রথযাত্রা হচ্ছে। রাস্তা বেরোচ্ছে আমাদের রথ, গাড়ি দিকে লক্ষ্য রাখবেন সামনে। জয় জগন্নাথ। জগন্নাথ দেবের আশীর্বাদ প্রসাদ সব নিয়ে মন শান্ত করে রথও টানা হলো। খুব ইচ্ছে ছিল রথ টানার, সেটাও হলো। তো এবার আবার আমরা টোটোতে চেপে দেখা যাক কি করা যায়। রথের মেলা যদি পাওয়া যায় তাহলে তো যাবো সেখানে। রথযাত্রার আনন্দে মেতে উঠেছিলাম আমরা, আর সেই আনন্দকে সম্পূর্ণ করতে আমরা এগিয়ে চললাম জিলেপি খাওয়ার জন্য। বকখালি বাস স্ট্যান্ড পৌঁছে একটি দোকানের সামনে চোখে পড়ল লালচে গরম গরম জিলেপি, যা কড়া থেকে সবেমাত্র তোলা হয়েছে। মেলা তো বসেনি এখানে, কিন্তু একটা দোকান আছে, জিলেপি পাওয়া যাচ্ছে। তো রথের দিন জিলেপি খাবো না তাই কি হয়? তো এখান থেকেই জিলেপি নিয়ে নিচ্ছি। এমনি অনেক লেট লাঞ্চ হয়েছে, খুব যে খিদে আছে তা নয়, কিন্তু মনের স্বাদ মেটাতে আজকে জিলেপি খাওয়া হচ্ছে, এখন নেওয়া হচ্ছে। এটা খেতে খেতেই চলে যাবো হোটেলে। জিলিপি নিয়ে আর পেঁয়াজি নিয়ে আর জল নিয়ে, হ্যাঁ জল নিয়ে। ওরে বাবা, হ্যাঁ দেখাচ্ছে আবার। সব নিয়ে আমরা এখন হোটেলে ব্যাক করছি। কালকের এখান থেকে আমাদের বাড়ি ফেরার পালা। কালকে সকালে 5:55 নামখানা লোকাল ধরার ইচ্ছা আছে। আর বকখালির সফর শেষ, আজকে রাত, শেষ রাত্রি আজকের। হোটেল যাওয়ার পথেই আবার একটা রথের দেখা। এই রথটাই মনে হয় আমরা যাওয়ার সময়, হেনরি আইল্যান্ড যাওয়ার সময় দেখেছিলাম। যাচ্ছে এখন চৌমাথার দিকে। ঘড়ি কাটাতে এখন বাজে 4:40। আপনাকে সবাইকে গুড মর্নিং জানাচ্ছি। নতুন দিনের সকাল, আজকের বকখালিতে আমাদের শেষ দিন। এখান থেকে বেরিয়ে যাচ্ছি আমরা। 5:55 নামখানা লোকাল ধরছি। টোটো বুক করা হয়ে গেছে, টোটো চলে এসেছে সামনে।
তো আমরা টোটোতে উঠে ফটাফট উঠে আপনার সাথে আবার কথা বলছি। সকাল সকাল শুভদার টোটোতে উঠে পড়েছি। এখন আমরা চলে যাচ্ছি আমাদের নামখানা স্টেশনের দিকে। শুভদা বলতে কালকে যে আমাদের সাইট সিন করিয়েছিল বকখালির, ওই শুভদাই নিয়ে যাচ্ছে আমাদের। বকখালি থেকে এই নামখানা যেতে শুভদা নিচ্ছে আমাদের 250 টাকা। আর আমি কিন্তু শুভদার নাম্বার অলরেডি ডেসক্রিপশানে দিয়ে দিয়েছি, আপনারা একবার দেখে নেবেন। যদি এখানে আসেন শুভদাকে কিন্তু বুক করতে পারেন, খুব ভালো মানুষ, আমি এটুকু বলতে পারি। এই সকালে বেরোনোর দুটো কারণ আছে। একটা হচ্ছে ওয়েদারটা ঠান্ডা পাবো, কারণ একটু পরে যদি পরের দিকে বেরিয়ে যাই না, রোদ বেরিয়ে যাবে কি কতটা গরম পড়ে কোনো আইডিয়া নেই। যদি গরম পড়ে তখন কষ্ট হবে, আর ট্রেনে খুব ভিড়ও হবে। চলে এসছি, আর বেশিক্ষণ বাকি নেই, আর আধা ঘন্টা মতো লাগবে হয়তো। এই জাস্ট 10 মাইল ক্রস করলাম, আর আধা ঘন্টার মধ্যে আশা করি ঢুকে যাব আমাদের নামখানা স্টেশন। ঘড়ি কাটাতে এখন 5:45। পাক্কা 1 ঘন্টার কমফোর্টেবল টোটো জার্নি করে পৌঁছে গেছি নামখানা স্টেশন। ট্রেনগুলো যখন আপনারা ডাইরেক্ট শিয়ালদা সার্চ করবেন কোনো অনলাইন প্ল্যাটফর্ম বা অ্যাপে, তখন কিন্তু আপনারা দেখতে পাবেন না। ওই সকালে হয়তো ভোর 4:07 ট্রেন দেখাবে, অথবা বিকেলবেলা 4:30 একটা ট্রেন দেখাবে হয়তো। আপনারা সবসময় সার্চ করবেন এখান থেকে লক্ষ্মীকান্তপুর, মানে নামখানা থেকে লক্ষ্মীকান্তপুর সার্চ করবেন, আবার লক্ষ্মীকান্তপুর থেকে শিয়ালদা, তাহলে আপনারা অনেক অপশানস দেখতে পাবেন অ্যাপের মধ্যে। আমরা ওইভাবেই সার্চ করে দেখলাম। এটা 5:55 আমি জানছিলাম, এটা এখানে শুনছি 5:58 ট্রেন। তা 1 নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটা দিয়েছে। এটা মোস্ট প্রবাবলি 8:52 বা 9টা নাগাদ গিয়ে পৌঁছাবে শিয়ালদা স্টেশন। এই বকখালিতে কাটানো প্রতিটি মুহূর্তে আমরা অনুভব করেছি প্রকৃতির সেরা সৌন্দর্য, আর সেই অনুভূতিগুলো নিয়েই ফিরছি আমাদের নিত্যদিনের জীবন। যাই হোক, আপনাদের সাথে আবার দেখা হবে নতুন কোনো ভ্রমণের গল্প নিয়ে। ভিডিওগুলো ভালো লাগলে লাইক করুন, যারা এখনও সাবস্ক্রাইব করেননি বা আমাদের চ্যানেলে নতুন, চটপট সাবস্ক্রাইব করে দিন। আমরা এমন ট্রাভেলের গল্প আরও অনেক নিয়ে আসতে চলেছি। দেখতে থাকুন আমাদের চ্যানেল ট্রাভেল উইথ অহনা অভিক।